হয়ে গেছি। তাই পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা খাতা কলম বই নিয়ে বসে পড়ো। এবং গত ক্লাসে তোমরা দেখেছো আমরা কোন চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছি। আমরা গত ক্লাসে আমরা হচ্ছে পঞ্চম অধ্যায় শুরু করেছিলাম। পঞ্চম অধ্যায় আমরা 33 নম্বর পৃষ্ঠায় তোমার বইয়ের 33 নম্বর পৃষ্ঠার টপিকস নিয়ে আমরা আলোচনা করছিলাম। সেটা সেই অনুযায়ী আমরা প্রশ্ন উত্তরও সলভ করেছি, তাই তো? প্রশ্নের সাথে সাথে আমরা টপিকসটা আমরা কমপ্লিট করেছি। আজকে আমরা 34 থেকে শুরু করব। 34-এ যেহেতু আমি কোনো প্রশ্ন এখান থেকে বাছাই করিনি, তাই 34-এ যে টপিকস আছে শক্তির সঞ্চালন, সেটা নিয়ে আমি প্রশ্ন এবং উত্তর আজকে তোমাদের আমি সলভ করাবো। সেটারই আলোচনা দেখা যাবে 35 নম্বর পৃষ্ঠায় আর কি তোমাদের আলোচনা হয়েছে শক্তির সঞ্চালন সম্পর্কিত। বাকি আলোচনাগুলো 35 পৃষ্ঠায় আছে। তো আগে আমি একটু বোর্ডে তোমাকে দেখাই, আমি একটা প্রশ্ন লিখেছি। সেই প্রশ্নটা হচ্ছে 35 নম্বর 34, 35, 36 এই তিনটা পৃষ্ঠার মধ্যে আর কি সীমাবদ্ধ আছে প্রশ্ন উত্তরগুলো, ঠিক আছে? তো আমি একটু পড়ি। দেখো মাঝখানে আমি কিন্তু অথবা 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 লিখে রাখছি। তার কারণ হচ্ছে এই প্রশ্নটা বিভিন্নভাবে আসতে পারে, ঠিক আছে? একটা টপিক থেকেই তো আমাদের একভাবে প্রশ্ন, অনেকভাবে প্রশ্ন আসতে পারে। তো দেখি আমরা কি ভাবে বা কি টাইপের প্রশ্ন আসতে পারে এবং সেই অনুযায়ী আমরা প্রশ্ন সাজিয়ে এবং গুছিয়ে লেখা প্লাস হচ্ছে বোঝার চেষ্টা করবো, ঠিক আছে? ওকে, আমি একটু দেখি আমি কি লিখেছি। শক্তি কিভাবে সঞ্চালিত হয়। আমি শক্তি সম্পর্কে শিখেছি গতদিন, শক্তি কি, শক্তি রূপান্তরে শিখেছি। এখন আমার শক্তির সঞ্চালন মানে হচ্ছে শক্তি যে প্রবাহিত হবে কোন কিছুর মধ্যে দিয়ে চলবে, সেটা হচ্ছে শক্তির সঞ্চালন। সেটা কিভাবে হবে সেটা হচ্ছে ব্যাখ্যা করতে বলছে। ওকে, তার অথবা আমি কোশ্চেন দিছি তাপ সঞ্চালন কাকে বলে, মানে হচ্ছে তাপ যে একটা কোনো কিছু ভিতর দিয়ে চলবে সেটার সংজ্ঞা চেয়েছে। তাপ সঞ্চালনের কি কি উপায় সঞ্চালিত হতে পারে, মানে কি কি উপায় তাপ সঞ্চালিত হতে পারে, কি কি উপায়ে তাপ সঞ্চালিত হতে পারে উদাহরণ সহ ব্যাখ্যা দাও। তারপর আবার অথবা দিয়ে লিখেছি লোহার রডকে উত্তপ্ত করলে তাতে তাপ কিভাবে সঞ্চালিত হয় ব্যাখ্যা করো। অথবা ভাত সিদ্ধ করতে আমরা তাপের কোন সঞ্চালন লক্ষ্য করি যুক্তি সহ ব্যাখ্যা দাও। অথবা পরিবহন ও পরিচালন প্রক্রিয়ায় মাধ্যম প্রয়োজন হলো বিকিরণ পদ্ধতিতে বা বিকিরণ পদ্ধতিতে মাধ্যম প্রয়োজন হয় না, উক্তিটি ব্যাখ্যা করো। প্রশ্নগুলোর উত্তর যে হুবহু একরকম ভাবে লিখতে হবে বিষয়টা তা না, কিন্তু একটা টপিকস এর মধ্যেই তোমরা তোমাদের এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো মানে এভাবে রিপিট ঠিক এভাবে আসতে পারে, ঘুরিয়ে ফিরিয়ে এভাবে, ঠিক আছে? তো আমি আগে চাই যে তোমরা প্রশ্নগুলো তুলে ফেলো। এর কারণ আমি প্রশ্নগুলো যখন একটা একটা করে আলোচনা করব, আমার সামনে আমার প্রশ্নগুলো লেখা আছে। তো প্রশ্নগুলো যখন আমি আলোচনা করব তখন আমার বোর্ডটা মুছতে হবে, কারণ আমার উত্তর লেখার স্বার্থে, ঠিক আছে? আমার যেহেতু এখানে জায়গা নেই এতটা, তা তোমাদের কাজ হচ্ছে আগে তোমরা প্রশ্নটা তুলে ফেলে তারপর আমি একটা একটা করে কিভাবে তোমাদের লিখতে হবে বা যদি বই থেকে সরাসরি লিখতে হয় সেটা আমি তোমাদের বলে দিব, ঠিক আছে? তো এটা হচ্ছে প্রথম কাজ। চলো আমরা প্রথম প্রশ্নটা আলোচনা করি। শক্তি কিভাবে সঞ্চালিত হয় ব্যাখ্যা করতে বলছে। ওকে, শক্তি বিভিন্ন উপায়ে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়। তোমরা তো জানোই শক্তির বিভিন্ন রূপ আছে। তো সেইভাবে সেইখান থেকে সে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হতে পারে। সেই উপায় দুটো কি কি? এক নম্বর হচ্ছে তাপ সঞ্চালন, মানে শক্তির একটা রূপ কি তাপ, তাই তো? তাহলে সেই তাপ যখন সঞ্চালিত হবে সেটা হচ্ছে শক্তির সঞ্চালন হবে। 2 নম্বর আছে আলো সঞ্চালন। আলো তো এক ধরনের শক্তি, তাহলে আলো সঞ্চালন যখন হবে তখন সেটাও হবে কি শক্তির সঞ্চালন। ক্লিয়ার? ওকে, এবার আমি দেখি প্রথমে আমি তাপের সঞ্চালন নিয়ে ব্যাখ্যা করব। তাপের সঞ্চালন আগে দেখি তাপের সঞ্চালন কি এক ধরনের হবে নাকি কয়েক ধরনের হবে। তাপের সঞ্চালন দেখো, তাপের সঞ্চালনই বা কি? তাপ যদি এক জায়গা থেকে অন্য জায়গায় যদি সঞ্চালিত হয় বা চলে যায়, ঠিক আছে? ধরো তোমার এই জায়গাতে তুমি তাপ, সেখানেও তুমি তাপটা ফিল করতে পারছো বা অনুভব করতে পারছো, এরকম যদি কিছু হয় বা এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে যায় তাপটা, তখন সেই ক্ষেত্রে সেটা কি হবে? তাপের সঞ্চালন। তোমার বইতে সংজ্ঞাও আছে। তাপ কি করে? উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানে প্রবাহকে কি বলে? তাপের সঞ্চালন। তার মানে হচ্ছে উচ্চ তাপ যেখানে হচ্ছে একটু বেশি তাপ থাকবে, সেখান থেকে নিম্ন তাপ মানে অল্প তাপ যেটা ছিল সেটাতে যদি কোনোভাবে ছড়িয়ে যায় সেই তাপটা, তাহলে সেটাকে আমরা কি বলবো? তাপের সঞ্চালন। তার মানে তাপ তো হেঁটে যায়নি, তাপ কি করছে? সঞ্চালিত হয়ে গেছে, একটা অণুর সাথে আরেকটা অণু ধাক্কা খেতে খেতে শেষ পর্যন্ত পুরোটার মধ্যে তাপটা ছড়িয়ে গেছে। ওকে, এখন এই তাপের সঞ্চালন কয় ধরনের?
তাপের সঞ্চালন তিন ধরনের, একটা পরিবহন পদ্ধতিতে সে সঞ্চালিত হতে পারে, একটা হচ্ছে পরিচালন পদ্ধতিতে সঞ্চালিত হতে পারে, আরেকটা হচ্ছে বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত হতে পারে। এখন এই তিনটা সঞ্চালন হচ্ছে তোমার এই চ্যাপ্টারের মধ্যে আমি বলবো খুবই একটা গুরুত্বপূর্ণ টপিকস, পরিবহন, পরিচালন, বিকিরণ। কারণ এর পরবর্তীতে ক্লাসে যখন তোমরা উঠবে তখন এগুলোর মধ্যেও অনেক বিস্তারিত আলোচনা তোমরা পাবে। তাই প্রাথমিকভাবে পরিবহন কি, পরিচালন কি, বিকিরণ কি, এটা আমাদের জানাটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। পরিবহন কি, তোমরা কঠিন পদার্থ চিনো না? কঠিন পদার্থ মানে কি, একদম শক্ত যে পদার্থ, তাই যার একটা আকার আছে, যার একটা আকার থাকবে, আয়তন থাকবে, ঠিক আছে, একটা নির্দিষ্ট জায়গা দখল করবে, সেটা হচ্ছে কঠিন পদার্থ। সেই ধরনের কোনো কঠিন পদার্থের মধ্যে দিয়ে যখন তুমি তাপ সঞ্চালন করবে, মানে তাপ যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানে তাপটা যখন ছড়িয়ে যাবে, তখন সেই সঞ্চালনটা কি হবে? পরিবহন। তার মানে কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপ সঞ্চালনকে আমরা কি বলবো? পরিবহন বলবো। এবার আমি যা হচ্ছে পরিচালন, কঠিন পদার্থে গেল, কঠিন পদার্থের ভিতরে তাপ সঞ্চালনকে আমরা কি বলবো? পরিবহন। ওকে, এরপরে আমরা কোন একটা পদার্থের কি কি অবস্থা থাকে, কঠিন, তরল, বায়ু, তাই তো? কঠিন অবস্থাতে আমি পেলাম, কঠিন অবস্থার মধ্যে তাপ সঞ্চালনকে আমি পরিবহন বলবো। বাকি থাকলো কি, তরল থাকলো, বায়ু থাকলো। এখন তরল আর বায়ু পদার্থের মধ্যেও তাপ কি করবে? সঞ্চারিত হবে, ছড়িয়ে পড়বে, ঠিক আছে, উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে। এখন তরল আর বায়বীয় পদার্থের মধ্যেও যখন তাপ সঞ্চালন হবে, সেইটাকে আমরা কি নাম দিব? সেটাকে আমরা বলবো হচ্ছে পরিচলন প্রক্রিয়া। কি বলবো? পরিচলন প্রক্রিয়া। তার মানে আমরা পরিবহন দেখলাম, পরিচালনা দেখলাম, তাই তো? এখন বিকিরণ, এই একটা মাধ্যম আছে, মানে এই একটা পদ্ধতি আছে তাপ সঞ্চালনের, যেখানে না কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। মাধ্যম বলতে আমি তোমাকে কি বুঝিয়েছি, যেমন এটার পরিবহনে যখন তাপ সঞ্চালিত হবে তখন আমার কি হবে? একটা কঠিন পদার্থ লাগবে, মাধ্যম লাগবে, তাই তো? কঠিন পদার্থ ছাড়া পরিবহনে তাপ সঞ্চালিত হতে পারবে না। পরিচালনায় দেখো তরল আর বায়বীয় পদার্থ লাগবে, মাধ্যম। মাধ্যম মানে কি? যেটা ছাড়া আমরা চলতে পারবো না, ঠিক আছে? তো এই মাধ্যমে সে হচ্ছে, এখানে লাগতেছে কঠিন, এখানে লাগছে তরল আর বায়বীয়। একমাত্র বিকিরণ পদ্ধতিতে সেখানে কোনো মাধ্যম লাগতেছে না, যে কোনো একটা উৎস থাকবে, সেই উৎস থেকে না তাপ অটোমেটিক ছড়িয়ে যাবে চারিদিকে, আমরা এমনিতেই ফিল করতে পারবো। দেখো আমি নিচে তিনটা ছবি এঁকেছি, তিনটা ছবি হচ্ছে তিনটা তাপ সঞ্চালনের তিনটা মাধ্যম, ঠিক আছে? তোমার বইয়ে আছে, পাঠ্য বইয়ে আছে। তারপর আমি দেখাচ্ছি এই কারণে এটা দিয়ে ছবির মাধ্যমে বোঝানোটা বেশি সহজ হয়, ঠিক আছে? প্রথম ছবিতে দেখো একটা সুপের বাটি বা যেটাই হোক, একটা গরম বস্তু, গরম কিছু তার মধ্যে ছিল। সেখানে যখন আমি যে ধাতব চামচ, এটাই কি বলে? ধাতব চামচ। ধাতব চামচটা কি ছিল? ঠান্ডা ছিল, কিন্তু স্যুপটা কি ছিল? অনেক গরম ছিল, তাই তো? সেখানে যখন আমি ধাতব চামচটা দিলাম, একটু পরে দেখবে চামচটার মধ্যে তুমি যখন ধরবে তখন সেটার মধ্যে একটা গরম অনুভব হবে। তুমি তো চামচটা তো ঠান্ডাই ছিল, তাহলে এখন গরম হলো কি করে? তার মানে এই যে ধাতব চামচের প্রান্তটা কি এখানে ছিল না, স্যুপের ভিতরে? তো সেখান থেকে গরম তাপটা সে কি করেছে? আস্তে আস্তে সে তার মধ্যে সঞ্চালিত হয়েছে। সেখান থেকে সঞ্চালিত হতে হতে সেটা আস্তে আস্তে অণু আকারে, মানে পুরাটা চামচের মধ্যে আস্তে সেই তাপটা কি হচ্ছে? ছড়িয়ে গেছে। চামচ যেহেতু একটা কঠিন পদার্থ, তার মানে আমরা বুঝতে পারছি এই মাথাটা আমরা যখন ধরলে একটু গরম অনুভব করতেছি, তার মানে বুঝতেই পারছি এখানে পরিবহন পদ্ধতিতে আমার তাপ কি হয়েছে? সঞ্চালিত হয়েছে। তাই আমি বলতে পারি এটা পরিবহন পদ্ধতিতে। এক স্থান থেকে মাথার মধ্যে গরম ছিল, আর এখান থেকে একদম আগাতে চলে গেছে গরমটা, তার মানে এক স্থান থেকে অন্য স্থানে নিচে ছিল তাপমাত্রা বেশি, মানে উচ্চ তাপমাত্রা ছিল নিচে, আর উপরের তাপমাত্রা ঠান্ডা ছিল, চামচের মাথাটা তো ঠান্ডা ছিল, উচ্চ তাপমাত্রা, এটা নিম্ন তাপমাত্রা। তো উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে গেছে, ছড়িয়ে গেছে, তাহলে এটা কি হলো? পরিবহন। এবার দ্বিতীয়টার মধ্যে একটু দেখি, আমি এখানে দেখতেই পাচ্ছি, বোঝা যাচ্ছে যে এটা একটা আগুন চুলার উপর, ঠিক আছে? চুলার উপর আগুন ছিল, সেখানে আমি একটা পাত্রের মধ্যে কিছু একটা দিয়ে সেখানে আমি সিদ্ধ করছি বা বসিয়েছি আগুনের মধ্যে। এখন সেটা টকবক করে ফুটতেছে এবং তাপ হচ্ছে। এখন কথা হচ্ছে, আমি যখন এখানে বসালাম কোনো তরল কিছু বা পানি ধরো না কেন, ঠিক আছে, তরল কিছু যখন বসালাম, তখন আমার তো নিচের অংশে শুধুমাত্র গরম হওয়ার কথা, উপরের অংশ তো আমার ঠান্ডাই থাকার কথা, কারণ নিচের অংশে তাপটা লাগতেছে, উপরের অংশ তো লাগছে না। তাহলে এই ক্ষেত্রে আমার তাপটা কিভাবে সঞ্চালন হচ্ছে? এটা যেহেতু একটা তরল পদার্থ, তাহলে যখন কি হয় জানো, এই ক্ষেত্রে যখন নিচের টুকুতে তাপ আগে লাগে, তার মানে নিচের টুকু আগে আমার গরম হচ্ছে, আগে গরম হচ্ছে না, আগে যখন গরম হয়ে পড়তেছে তখন কি হয়? এই গরমটা কি করে? উপরে যে ঠান্ডা সেটাকে ভেদ করে গরমটা আস্তে কি করে উপরে চলে যায়, গরম হয়ে সে হালকা হয়ে যায়,
যে কোনো কিছু, এই তাপ পাওয়ার সাথে সাথে নিচের পানিটা গরম হয়ে গেছে, গরম হয়ে হালকা হয়ে সে উপরের দিকে চলে যায়, উপরের দিকে উঠে উপরে ঠান্ডা পানিগুলোকে সে কি করে নিচে আবার নামিয়ে দেয়। নিচে কারণ তখন ঠান্ডা খালি থাকে না, যখন গরমটা তখন উপরে চলে যায় তখন কি হয়, ঠান্ডা পানিটা পাশ থেকে নিচে চলে যায়। এইভাবে কি করে, এইভাবে উপর নিচে করতে করতে কি হয়, পানিটা সব দিকে সমানভাবে গরম হয়ে পড়ে, এবং তখনই কি হয়, পানিটা হচ্ছে বলক আসে। এটাকে যেটা বলো মানে পানিতে যেরকম কি বলবো বলক উতরানো যে একটা বল আমরা ওয়ার্ডসটা, সেটা হয়, ঠিক আছে, টকবক করে পানিটা। সে তখনই করে যখন সমানভাবে সব দিকে যখন তাপটা ছড়িয়ে পড়ে, সেটা তরল পদার্থ বলে আমরা সেখানে বলতেছি, সেটাকে কি নাম দিচ্ছি, পরিচলন। তার মানে এখানে কি পদ্ধতিতে তাপ সঞ্চারিত হচ্ছে, পরিচলন পদ্ধতিতে। পাশে দেখো আরেকটা চিত্র, সেখানে হচ্ছে এখানে হচ্ছে বিভিন্ন কাঠ ছিল, কাঠের উপর আমরা আগুন ধরিয়েছি, আগুন। এখন এই পাশে তোমার পাঠ্য বইয়ে দুইটা হাত আঁকা ছিল, আমি হাত আঁকিনি, যাক বোঝানোর জন্য। এখানে আগুনের তাপে আগুনের পাশে যদি কেউ হাতটা রেখে দেয় দূর থেকে, ধরো শীতকালে অনেক সময় আমরা এই কাজগুলো, বিভিন্ন শীত প্রধান অঞ্চলে অনেক বেশি শীত পড়তেছে, তখন কি করে রাস্তাঘাটে যখন মানুষ কাজ করে বা এরকম, তারা কি করে শরীরটাকে একটু গরম করার জন্য এভাবে হচ্ছে লাকড়ি দিয়ে বা কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে পাশে হাত দিয়ে রাখে। এখন আগুন তো ওদিকে জ্বলতেছে, উপরে যাওয়ার কথা তাই না, উপরে আমার হাত দেওয়ার কথা, কিন্তু আমি পাশে হাত দিয়েও কিন্তু গরমটা পাচ্ছি। তার মানে হচ্ছে এই যে আগুনের তাপটা, সেটা কিন্তু কোনো মাধ্যম লাগতেছে না, আমি দূর থেকে সেটা এমনিতেই ছড়িয়ে যাচ্ছে, সেই তাপটা ছড়াচ্ছে না। তার মানে এই যে মাধ্যম ছাড়া এখানে, এটা হচ্ছে উৎস, মানে হচ্ছে এখান থেকে আগুনটা উঠতেছে, তার মানে এটা হচ্ছে উৎস, সেখানে পাশে হাত দেওয়াতে আমি তাপটা পাচ্ছি, যে উৎস মাধ্যম ছাড়াই উৎস থেকে সরাসরি আমি তাপটা পাচ্ছি, তাই এর নাম হচ্ছে বিকিরণ পদ্ধতি। এখন এতটুকু হচ্ছে আমার বোঝানোর স্বার্থে আমি এই প্রশ্নটা এভাবে লিখেছি, কিন্তু প্রশ্নটার অ্যাকচুয়াল যেভাবে আমাকে লিখতে হবে সেটা একদম পাঠ্য বই তোমার যেভাবে আছে হুবহু, কারণ এটা তোমার সরাসরি প্রশ্ন, পাঠ্য বই এই প্রশ্নটাই আছে। তাই পাঠ্য বই সরাসরি 35 এবং 36 নম্বর পৃষ্ঠা সম্পূর্ণটাই হচ্ছে এটার উত্তর, একদম দাড়ি কমা বাদে সবকিছু, ঠিক আছে। এখানে সাজানো কিছু নেই, পাঠ্য বই তোমার 35 এবং 36 নম্বর পৃষ্ঠা যতটুকু আছে সেটা হচ্ছে এই প্রশ্নটার সম্পূর্ণ উত্তর, আমি শুধু বোঝানোর জন্য। এখন আরেকটা পদ্ধতি আমার রয়ে গেছে না, আলোর সঞ্চালন, ওকে, আমি সেটা একটু ব্যাখ্যা করি। ওকে, 1 নম্বর আলোচনা আমাদের শেষ, তাপ সঞ্চালন, এটা নিয়ে আমার ব্যাখ্যা হয়ে গেছে। 2 নম্বরটা কি আছে, আলো সঞ্চালন। এখন আলো কি, আলো হচ্ছে শক্তির আরেকটা রূপ, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের কি করে, চোখে আসে, তারপর আমরা দেখার শক্তি পাই বা দেখতে পারি যে কোনো কিছু আলোর মাধ্যমে, ঠিক আছে। এখন আলো কোন পদ্ধতিতে সঞ্চারিত হয়, আলো কিন্তু তোমার বিকিরণ পদ্ধতি, তাপ সঞ্চারণের যে একটা মাধ্যম, সেই পদ্ধতি, একটা যে পদ্ধতি বিকিরণ পদ্ধতি, সেই পদ্ধতিতে আলো সঞ্চারিত হয়। তার মানে কি, আলোরও কিন্তু কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, সেটাও কিন্তু উৎস থেকে অটোমেটিক ছড়িয়ে পড়ে। তার কি উদাহরণ, তার উদাহরণ হচ্ছে চাঁদ, আকাশে যখন আমরা চাঁদ দেখি, সেখান থেকে যে আমার আলোটা আমার কাছে আসে বা আমি দেখতে পাই সবকিছু, সেই চাঁদের আলোটা কি কোনো মাধ্যমের মাধ্যমে আসে, কোনো কঠিন পদার্থ লাগে তার আসতে, কোনো তরল পদার্থ লাগে, কোনো বায়বীয় পদার্থ লাগে না, সেটা এমনিতেই আমাদের উৎস থেকে অটোমেটিক ছড়িয়ে যাচ্ছে, তাই সেটাও এক ধরনের বিকিরণ পদ্ধতি। তার মানে চাঁদ থেকে বলো, তারা থেকে বলো, সূর্য থেকে বলো, আমরা যে অটোমেটিক যে আলোটা পাচ্ছি, সেই আলোর সঞ্চালনটাও কিন্তু এক ধরনের কি পদ্ধতি, বিকিরণ পদ্ধতি। কিন্তু বিকিরণ পদ্ধতি থেকে সেটাকে কেন মানে আলাদা ধরা হয়েছে, কারণ বিকিরণ পদ্ধতির এমন কিছু উদাহরণ আছে যেটা আবার আলোর সঞ্চালনের মধ্যে দিলে আমাদের হবে না, তাই বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালনের মধ্যে আমাদের আলাদাভাবে সেটাকে ঢুকানো হয়েছে, ঠিক আছে। তাপ সঞ্চালনের মধ্যে বিকিরণ, কিন্তু এই বিকিরণ পদ্ধতির মতোই সেম হচ্ছে আলো সঞ্চালন, ঠিক আছে, ওকে। তার মানে হচ্ছে এইসব উদাহরণ আমরা বিকিরণে, আমরা এগুলোকে বিকিরণও বলতে পারি, কারণ হচ্ছে এগুলো থেকেও কিন্তু বিকিরিত হচ্ছে আলো, হচ্ছে না, ওকে। তো আমার এই প্রশ্নের উত্তর এখানে শেষ। প্রশ্নটা আমি বারবার বলতেছি, 35 এবং 36 নম্বর যতটুকু লেখা আছে, আমি কিন্তু সম্পূর্ণ লিখিনি, কারণ এটা তোমাদের বই একদম হুবহু আছে, আমি শুধু বোঝানোর স্বার্থে যতটুকু বোঝানো আমি তোমাদেরকে বুঝিয়েছি চিত্র থেকে, ওকে। আচ্ছা দেখো, আমরা যে কটা প্রশ্ন লিখে দিয়েছিলাম তার মধ্যে অথবা দ্বিতীয়টা ছিল তাপ সঞ্চালন কাকে বলে, কি কি উপায়ে সঞ্চালিত হতে পারে, উদাহরণ সহ ব্যাখ্যা দিব। তো এই যে আগের যে প্রশ্নের উত্তরটা, সেখানে কিন্তু তাপ সঞ্চালনের ব্যাখ্যা আমরা দিয়েছি না, সংজ্ঞা সহ
প্লাস হচ্ছে 3টা পদ্ধতি, যে পরিবহন, পরিচলন এবং বিকিরণী, 3টা পদ্ধতির আমরা ব্যাখ্যা দিয়েছিলাম না, সেই ব্যাখ্যাটাই তোমার পাঠ্য বইয়ে আমি যেভাবে বলেছিলাম এর আগের প্রশ্নটা লিখবে, সেই পরিবহন, পরিচালনা এবং বিকিরণের যেই লাইনগুলো তোমার বইয়ে দেওয়া আছে সেই হুবহু অ্যান্সারটা হবে হচ্ছে তোমার অথবা যে 2 নাম্বারটা আমি দিয়েছিলাম অথবা 3। এবার অথবা 3 নাম্বারটা দেখো, 3 নাম্বার প্রশ্নটা ছিল লোহার রডকে উত্তপ্ত করলে তাতে তাপ কিভাবে সঞ্চালিত হয় ব্যাখ্যা করো। আচ্ছা, এখানে যেহেতু একটু এই প্রশ্নটা আমি নিচ থেকে দিয়েছি, এটা বই সরাসরি প্রশ্ন না, তাই আমি উত্তরটা একটু তোমাদের কিভাবে লিখতে হবে সেটা দেখানোর জন্য আমি উত্তরটা লিখে দিয়েছি। উত্তরটা এরকম হবে, দেখো লোহার রড কি পদার্থ, পদার্থের কোন রূপ, সেটা হচ্ছে লোহা কি কঠিন পদার্থ, তাই তো। এখন কঠিন পদার্থের মধ্যে আমরা কি বলেছি, কঠিন পদার্থকে মাধ্যম হিসেবে ব্যবহার করে তাপ সঞ্চালন হয় কোন পদ্ধতিতে, পরিবহন পদ্ধতিতে, তাই তো। পরিবহন পদ্ধতিতে আমার তাপ সঞ্চালনের জন্য কোন মাধ্যম দরকার, কঠিন মাধ্যম। তাই লোহার রডটা কি হয়, একটা হচ্ছে কঠিন পদার্থ, তার মানে স্বাভাবিক এর মধ্যে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হবে, পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হবে, তাই তো। আমি কি লিখেছি, লোহার রডকে উত্তপ্ত করলে তাতে পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়, কারণ আমরা জানি পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য মাধ্যম হয়ে থাকে কঠিন পদার্থ, কি পদার্থ, কঠিন পদার্থ। তাই লোহার রডকে যখন উত্তপ্ত করা হয় তা কঠিন বিধায়, সেটা কঠিন থাকায় তার অণুগুলো, তার মধ্যে যে অণু থাকে, বিভিন্ন ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অণু থাকবে, সেই অণুগুলো তাপ শক্তিকে উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে সঞ্চালিত করে, সঞ্চালিত মানে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নিয়ে যায়। এভাবে পরিবহন পদ্ধতিতে লোহার রড নিয়ে তো কথা হচ্ছে, পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়, ঠিক আছে, বা পরিবহন পদ্ধতিতে লোহার রডটিতে ওকে। এটা হচ্ছে আমার সাজিয়ে লেখা এই প্রশ্নের উত্তরের জন্য। যেটা বই সরাসরি পাচ্ছি সেটা আমি বইটা রেফারেন্স করে দিচ্ছি, আর যেটা আমাকে একটু গুছিয়ে লিখতে হচ্ছে সেটা আমি লিখে দিচ্ছি তোমাদেরকে। একটা দেখো, এরপর অথবা দিয়ে কি দেওয়া ছিল, ভাত সিদ্ধ করতে আমরা তাপের কোন সঞ্চালন লক্ষ্য করি যুক্তি সহ ব্যাখ্যা দিতে বলেছে। তো ভাত যখন আমরা সিদ্ধ করি, আমরা চুলায় কি ভাতই শুধু বসাই, মানে চালটাই শুধু বসাই, চালের সাথে কি পানি দেই না, তার মানে সেটা তো তরল পদার্থ হলো, তাই না। ওই তরল পদার্থ মেইন হচ্ছে তরল পদার্থ আমরা গরম হচ্ছে, তাই তো। এখন তরল পদার্থ কোনটার মাধ্যম হিসেবে কাজ করে, তাপ সঞ্চালনের কোনটার মাধ্যম হিসেবে কাজ করে, পরিচালন হওয়ার জন্য আমার মাধ্যম হিসেবে কি লাগবে, তরল পদার্থ লাগবে। তার মানে ভাতটা সিদ্ধ হতে জেনারেলি আমার কি পদ্ধতির প্রয়োজন হচ্ছে, পরিচালন। কিন্তু একে আমার গুছিয়ে লিখতে হবে, আমি তো এক লাইনে লিখতে পারবো না, আমাকে তো ব্যাখ্যা করতে বলছে, যুক্তি সহ তাও আবার। তা দেখি আমার যুক্তিটা কি। ভাত সিদ্ধ করতে সাধারণত পানির প্রয়োজন হয় এবং ফুটন্ত পানির তাপে ভাত সিদ্ধ হয়, এগ্রি? তোমরা নিশ্চয় এটা মানবে। যেহেতু এক্ষেত্রে তাপ সঞ্চালনে পানি অর্থাৎ তরল মাধ্যম কাজ করে, তাই এক্ষেত্রে পরিচালন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়। যুক্তিটা কি ঠিক আছে? যেহেতু এক্ষেত্রে কি হয়, তরল মাধ্যম কাজ করে, তাই এক্ষেত্রে পরিচালন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়, ঠিক আছে। এখন বলছি আমাকে যুক্তি সহ ব্যাখ্যা করতে কিভাবে। এখানে পাত্রের পানিকে যখন চুলায় গরম করা হয়, তার নিচের অংশের পানি কি হয়, প্রথমে গরম হয়ে পড়ে, সেই গরম হয়ে কি করে, গরম হয়ে সেটা উপরের দিকে উঠে যেতে চায়, উপরের দিকে উঠে যেতে, কোনো কিছু গরম থাকতে চায়, যে কোনো কিছুই দেখবে গরম থাকতে চায় না, কিন্তু সেটা কি করে, ঠান্ডা প্লেসে যেতে চায়। প্রথমে গরম হওয়ার সাথে সাথে সেটা কি করে, অণুগুলো লাফ দিয়ে কি করে, ঠান্ডা হওয়ার জন্য তড়িঘড়ি করে বা লাফালাফি করা, ছুটোছুটি করে। তখন কি হয়, গরম পানি উপরে উঠে আসে, তারপর উপরে পানির তাপমাত্রা কিছুটা তখন ঠান্ডা থাকে না, তখন তো পুরোটা পানি গরম হয় না, সেই অংশের পানি কি করে, তাপমাত্রা কম থাকে তার নিচে নেমে যায়। একটা উপরে দিলে সে ধাক্কা খেয়ে বাকিগুলো হচ্ছে যেটা একটু তুলনামূলক ঠান্ডা ছিল সেটা নিচে নেমে যায়, নিচে নেমে আসে, যা আবার গরম হয়। এখন উপরটা নিচে যখন গেছে তখন সেটা গরম হয়ে গেছে না, গরম হয় সেটাও আবার উপরের দিকে যাবে। এভাবে তাপ পাত্রের পানি শরবত ছড়িয়ে পড়ে, আর এই পানির তাপেই হচ্ছে ভাতটা সিদ্ধ হয়ে যায়। তো মেইন থিংসটা হচ্ছে সেই যে পানিগুলো প্রথমে কি হয়, নিচে একটু গরম হয়, গরম হয়ে সে কি করে উপরের দিকে উঠে আসে,
উঠে এসে পাশের যে ঠান্ডা বা তুলনামূলক কম গরম সেই পানিগুলো নিচে নেমে যায়, নেমে সেগুলো তো গরম হয় আগুনের সংস্পর্শে, সেটা গরমে সেটাও আবার উপরে যায়। তো উপরে পানি আমাদের এভাবে এভাবে যখন রাউন্ড মানে কি বলবো একটা প্রক্রিয়া যখন চলতেই থাকে তখন কি করে চারিদিকে এই তাপটা তখন সমভাবে ছড়িয়ে পড়ে, এবং সেই তাপমাত্রাটা এত বেশি থাকে, সেই তাপের ফলে কিন্তু ভাতটা কি হয়ে যায়, অটোমেটিক চালটার থেকে সিদ্ধ হয়ে যায়। তাহলে এই পুরো প্রক্রিয়াটাই আমরা কি পরিচালন প্রক্রিয়ার মধ্যে পাচ্ছি, এবং লিখতে হবে ঠিক আমাদের এভাবে। এরপর আমাদের দেখো আরেকটা অথবাতে দেওয়া আছে, সেটা হচ্ছে পরিবহন ও পরিচালন প্রক্রিয়ায় মাধ্যম প্রয়োজন হয় কিন্তু বিকিরণ পদ্ধতিতে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। এটা আমাদের ব্যাখ্যা করতে বলছে উদাহরণ দিয়ে, উক্তিটি ব্যাখ্যা করতে বলছে। আচ্ছা, এখন সেটার ব্যাখ্যা কিন্তু আমি প্রথম দুইটা প্রশ্নতেই পেয়ে গেছি, এবং তোমাদের 35 এবং 36 নম্বর পৃষ্ঠার মধ্যেই এই ব্যাখ্যাটা আছে। কারণ তুমি তো জানি পরিবহন এবং পরিচালনার মধ্যে মাধ্যমের প্রয়োজন আছে। পরিবহনে কিসের মাধ্যম? কঠিন মাধ্যম প্রয়োজন। পরিচালনে কিসের মাধ্যম? পরিচালনার মধ্যে প্রয়োজন হচ্ছে আমার তরল এবং বায়বীয় মাধ্যম প্রয়োজন, তাই তো। কিন্তু একমাত্র বিকিরণের মধ্যে কোনো মাধ্যম প্রয়োজন নেই, কারণ বিকিরণের মধ্যে উৎস থেকে সরাসরি হচ্ছে তাপটা ছড়িয়ে পড়ে। তাহলে তুমি এটা নিশ্চয়ই তোমার মতো করে ব্যাখ্যা অবশ্যই করতে পারবে উদাহরণ দিয়ে, যে এতক্ষণ আমরা পরিবহন পরিচালনা উদাহরণ দিলাম, বিকিরণের কিন্তু আমরা উদাহরণ দিয়েছি না? তো সেই উদাহরণ দিয়ে সুন্দর মতো ওভাবে তুমি যদি লিখে দাও তাহলে সেটাই হচ্ছে। তারপর তুমি নিচে দেবে এভাবেই, মানে এই ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে পরিবহন এবং পরিচালনার মধ্যে মাধ্যমের প্রয়োজন আছে, কিন্তু বিকিরণে কোনো মাধ্যমের প্রয়োজন নেই, উৎস থেকেই ছড়িয়ে পড়ে তাপ। ঠিক আছে, ওকে। তার মানে আমার এই টপিকসটার মধ্যে যতটুকু আমার সমস্যা থাকার কথা, বা যে যে প্রশ্নগুলো আমার কাছে মনে হয়েছে যে আসার মতো, বা এইভাবে ঘুরিয়ে আসতে পারে, আরো অনেকভাবেও তোমার প্রশ্ন তোমার সামনে আসতে পারে, কিন্তু তোমার মেন থিম হচ্ছে পরিবহন কি, পরিচালন কি, বিকিরণ কি এবং আলো সঞ্চালন কি, সেটা হচ্ছে ক্লিয়ারলি তোমার মাথায় বোঝার। যদি এটা তুমি ঠিকভাবে বুঝতে পারো তাহলে তোমাকে প্রশ্ন যেভাবে ঘুরিয়ে আসুক না কেন তোমার পক্ষে কোনো অসম্ভব কিছু হবে না অ্যান্সার করা। তো ঠিক আছে, তোমার প্রশ্নটা তুলে ফেলো। 4 নম্বরে দেখো আমি একটা প্রশ্ন লিখেছি, সেটা তোমার পাঠ্য বইয়ের 37 নম্বর পৃষ্ঠায় শক্তির যথাযথ ব্যবহার এবং সংরক্ষণ, এই টপিকসের উপর ভিত্তি করে এই প্রশ্নটা। তো দেখো আমি কি লিখেছি, অনবায়নযোগ্য শক্তি এবং নবায়নযোগ্য শক্তি বলতে কি বুঝো, তারপরে হচ্ছে শক্তি সংরক্ষণ কেন জরুরি এবং কিভাবে আমরা শক্তি সংরক্ষণ করব। এর মধ্যে আমার প্রথমে যে দুইটা বলতে কি বুঝো আমি দিয়েছি, অনবায়নযোগ্য শক্তি এবং নবায়নযোগ্য শক্তি, এটা নিয়ে আমি একটুখানি বলি। শোনো, যে সকল শক্তি হচ্ছে আমরা হচ্ছে ব্যবহার করি, ব্যবহার করতে করতে একটা সময় সেটা কি হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। প্রাকৃতিকভাবেই সেসব শক্তি আমরা পাই, এবং সেই শক্তি কি করে আমাদের ব্যবহারে আমরা কাজে লাগে, কিন্তু অতিরিক্ত ব্যবহার ধীরে ধীরে সেটা ব্যবহারের ফলে সেটা কি করে এক সময় সে মানে সেই উৎস থেকে সেই শক্তিটা শেষ হয়ে যাবে। সেই ধরনের শক্তি যেটা হচ্ছে আমরা ব্যবহারের সাথে সাথে নিঃশেষ হয়ে যায়, মানে সেটাকে আর পাওয়া পুনরুদ্ধার করা সম্ভব হয় না বা আবার ফিরে পাওয়া সম্ভব হয় না, সেটাকে আমরা কি বলবো, অনবায়নযোগ্য। মানে হচ্ছে এটা নবায়ন করার অযোগ্য, মানে নতুন করে আমরা সেটাকে আর পেতে পারি না। ঠিক আছে, এটা হচ্ছে আমরা যেমন হচ্ছে তেল, প্রাকৃতিক তেল, ঠিক আছে, খনি থেকে আমরা তেল উত্তোলন করি না, সেই তেল বলো, তারপর হচ্ছে প্রাকৃতিক গ্যাস, কয়লা, এগুলো আমরা খনি থেকে উত্তোলন করি না, একটা সময় দেখবে এগুলো ব্যবহার করতে করতে সেগুলো নিঃশেষ হয়ে যাবে, এবং এগুলোর একটা লিমিটেড মানে হচ্ছে সীমিত পরিমাণ আমাদের কাছে আছে, এবং বিজ্ঞানীরা সেটা হিসাবও করে রেখেছে যে আমরা আগত মানে সামনের সময় আমরা এগুলো আস্তে আস্তে আমার এগুলো কিন্তু শেষ হয়ে যাবে। এখনই কিন্তু প্রাকৃতিক গ্যাসের অনেক জায়গায় কিন্তু সংকট, এই যতদিন পর্যন্ত নতুন কোনো খনি আবিষ্কার না হবে, নতুন কোনো এখন আপাতত যেগুলো খনি আবিষ্কৃত হয়েছে সেখান থেকে আমরা যেই প্রাকৃতিক উৎস থেকে আমরা যেগুলো পাচ্ছি, প্রাকৃতিক যে সম্পদগুলো আমরা পাচ্ছি যেগুলো হচ্ছে নিঃশেষ হয়ে যায়, সেগুলো কিন্তু আমাদের জন্য অফুরন্ত না, সীমিত আছে, এখনো সীমিত, আমাদের জন্য পর্যাপ্ত না, যেটা আমাদের আরো প্রয়োজন, কিন্তু এতটুকু পরিমাণ আমাদের এখনো পর্যন্ত উত্তোলনের সুযোগ হয়নি, বা এতটুকু পর্যন্ত আমাদের এখনো নাই, আমরা এখনো পাইনি সেগুলো। তো সেটাকে আমরা কি বলবো, অনবায়নযোগ্য শক্তি। আর নবায়নযোগ্য মানে হচ্ছে যেটাকে আমার নতুন করে পাওয়া সম্ভব, দিনের আলো বা সূর্যের আলো যেটাই হোক না কেন, সেটা কিন্তু আমাকে নতুন করে বা সেটাকে আমার পাওয়া সম্ভব হচ্ছে। ঠিক আছে, তো সেটা কোনো হারিয়ে যাওয়া সম্ভব না। তো সেগুলো হচ্ছে আমার কাছে হচ্ছে যেগুলো আমার নতুন করে আমি পেতে পারি, যে শক্তিগুলো, সেগুলো হচ্ছে আমার জন্য হচ্ছে নবায়নযোগ্য শক্তি। এখন শক্তি সংরক্ষণ কেন জরুরি, সংরক্ষণ বলতে কি বোঝায়, আমরা হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত সেই শক্তিটাকে ব্যবহার করব না, সেটাকে ওয়েস্ট করব না, নষ্ট করব না, নষ্ট না করে যদি একটু হিসাব করে আমরা ব্যবহার করি, সেটাই হচ্ছে কি সংরক্ষণ। এবং শক্তির ক্ষেত্রে যেহেতু আমরা এই শক্তিগুলোকে আবার পুনরুদ্ধার বা ফেরত পাচ্ছি না,
তাই আমাদের জন্য খুবই প্রয়োজন সেটাকে হচ্ছে সংরক্ষণ করা হচ্ছে ব্যবহার করা, এই জন্য হচ্ছে জরুরি। এখন এর পুরা টপিকসটাই তোমার আলোচনা হচ্ছে একদম হুবহু আমার যে প্রশ্ন এবং উত্তর, সেটা তোমার 37 নম্বর পৃষ্ঠায়। শক্তি সংরক্ষণ কেন জরুরি? আমরা প্রতিদিন নানা কাজে শক্তি ব্যবহার করছি, রাইট? তাই তো, তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাসের মতো অনবায়নযোগ্য শক্তি, আমি ব্যাখ্যা দিয়েছি, অনবায়নযোগ্য শক্তির উৎসের উপরই আমরা বেশি নির্ভরশীল, এর উপরই আমরা বেশি নির্ভরশীল, আমরা কিন্তু এগুলোকেই ব্যবহার বেশি করছি। এ সকল শক্তির উৎস ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যায়, যা সহজে তৈরি হয় না, সেই জন্য এটাকে আমরা কি বলবো? অনবায়নযোগ্য শক্তি। তাই আমাদের শক্তির যথাযথ ব্যবহার করতে হবে, যাতে করে শক্তির অপচয় বা পরিবেশের জন্য হচ্ছে বেশি ক্ষতিকর। শক্তির যথাযথ ব্যবহার করে আমরা শক্তির অপচয় রোধ করতে পারি এবং পরিবেশ দূষণ কমাতে পারি। তার মানে পরিবেশের উপরেও সেটা একটা এফেক্ট আছে, আমরা যে শক্তিগুলো যে অপচয় করতেছি সেই শক্তির অপচয়। বা এই যে দেখো কয়লা যদি পুড়াচ্ছে, পুরার পরে বিভিন্ন ধরনের ক্ষতিকর গ্যাস উৎপন্ন হচ্ছে না, সেই যে গ্যাসগুলো হচ্ছে বাতাসের সাথে মিশে আমাদের এই যে ফুসফুসের ক্যান্সার বলো, শ্বাসকষ্ট, এগুলো বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করছে। তার মানে সেটাও কিন্তু পরিবেশের জন্য আমাদের হুমকি স্বরূপ। তাই সেটাই কিন্তু আমাদের ভেবে চিন্তে হিসাব করে আমাদের সংরক্ষণ করতে হবে। সেই জন্যই আমাদের জিনিস সংগ্রহ করতে হবে। কিভাবে শক্তি সংরক্ষণ করব? দেখো এখানে লেখা আছে, ব্যবহারের পর বৈদ্যুতিক বাতি এবং যন্ত্রপাতি সমূহ বন্ধ রাখবো। আমরা বিভিন্ন সময় দেখবা অন যখন করি, বিদ্যুৎ যখন অন করি, সেটা আর মনে থাকে না, পরে আমাদের প্রয়োজন নেই, তারপর আমরা ছেড়ে রাখছি, এতে করে কি অপচয় হচ্ছে, ঠিক আছে? তা প্রয়োজন অতিরিক্ত সময় ফ্রিজের দরজা খোলা না রাখা দরকার নেই। বাড়িতে ছায়া ব্যবস্থার জন্য গাছ লাগানো, বাতি না জ্বালিয়ে পর্দা সরিয়ে দিনের আলো ব্যবহার করা, এগুলো আসলে রিডিং পড়লে আমার বোঝা সম্ভব। তো আজকে দেখো এই প্রশ্নটা জাস্ট এতটুকু পর্যন্ত। আরেকটা টপিক ছিল তোমাদের বাকি থাকে, ওটাকে আমি আরেকদিন বুঝাবো, কারণ ওটাও অনেক ভালো একটা টপিকস, একদম প্রশ্ন আসার মতো টপিকস, ঠিক আছে? তো আজকের মতো আমার আলোচনা এতটুকুই আমি রাখলাম। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিয়মিত পড়াশোনা করবে, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।